আপনি কি ইদানিং ছোটখাটো বিষয়গুলো ভুলে যাচ্ছেন? যেমন কারো নাম, কোনো ফোন নম্বর বা বাজারে গিয়ে কি কিনতে এসেছিলেন? মনে মনে কি ভাবছেন, বয়স কম হলেও আমার স্মৃতিশক্তি কি এখনই কমে যাচ্ছে? চিন্তার কিচ্ছু নেই। সমস্যা আপনার মেমোরির নয়, সমস্যাটা অন্য কোথাও। আর সেটাই আজ আমরা জানব। নমস্কার, আমি বুলবুল, আর আপনারা দেখছেন বুক এক্সপ্লোরার। আজকের এপিসোডটি একটু বিশেষ, কারণ আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা বর্তমান সময়ের সবচেয়ে বড় মহামারী, মানসিক অস্থিরতা এবং ভুলে যাওয়ার নিরাময় হতে পারে। বইটির নাম দ্য অর্গানাইজড মাইন্ড, আর এর লেখক বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট এবং মিউজিশিয়ান ড্যানিয়েল লেভিটিন। আপনার কি মনে হয় আপনার মস্তিষ্ক অকেজো হয়ে যাচ্ছে? আসলে তা নয়। ড্যানিয়েল লেভিটিন বলছেন, আমাদের মস্তিষ্কের গঠন এবং আধুনিক বিশ্বের কাঠামোর মধ্যে এক বিশাল অমিল বা মিসম্যাচ তৈরি হয়েছে। এই অমিলটা কেন হলো সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে মানব ইতিহাসের শুরুর দিকে। আমাদের পূর্বপুরুষরা, যারা শিকারী বা সংগ্রাহকারী বা হান্টার গ্যাদারার্স ছিলেন, তাদের জীবনটা কেমন ছিল? তাদের মস্তিষ্ককে সারা দিনে খুব বেশি নতুন তথ্যের মুখোমুখি হতে হতো না। তাদের সিদ্ধান্তগুলো ছিল খুব জীবনঘনিষ্ঠ এবং সোজাসাপটা। যেমন, ওই ঝোপের আড়ালে কি বাঘ লুকিয়ে আছে? এই ফলটা কি খাওয়া যাবে নাকি বিষাক্ত? বা আজকে বৃষ্টি হবে কিনা? তাদের মস্তিষ্কের মূল কাজ ছিল টিকে থাকা বা সার্ভাইভাল। তাদের জীবদ্দশায় তারা হয়তো বড়জোর ৫০ থেকে ১০০ জন মানুষের সাথে পরিচিত হতেন। তাদের মস্তিষ্কের হার্ডওয়্যার এই নির্দিষ্ট পরিমাণ তথ্য প্রসেস করার জন্যই তৈরি হয়েছিল। মজার ব্যাপার হলো, গত ৫০,০০০ বছরে আমাদের মস্তিষ্কের গঠনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। আমাদের মাথার ভেতরের এই বায়োলজিক্যাল যন্ত্রটা আজও সেই শিকারী পূর্বপুরুষদের মতোই আছে। কিন্তু পরিবর্তন হয়েছে আমাদের পরিবেশে, এবং সেই পরিবর্তনটা ঘটেছে অবিশ্বাস্য দ্রুতগতিতে। ২০১১ সালের একটি গবেষণায় দেখা গেছে, একজন সাধারণ মানুষ প্রতিদিন যে পরিমাণ তথ্য বা ইনফরমেশনের মুখোমুখি হন, তা ১৯৮৬ সালের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। আর যদি আরও একটু গভীরে যাই, বিজ্ঞানীরা বলছেন, আজকের যুগে একজন মানুষ প্রতিদিন যে পরিমাণ ডেটা প্রসেস করেন, তা প্রায় ১৭৪টি খবরের কাগজের সমান। ভাবুন একবার, ১৭৪টি খবরের কাগজ পড়ার মতো তথ্য আপনার ব্রেনে ঢুকছে ইমেইল, ফেসবুক, ইউটিউব, বিলবোর্ড, ট্রাফিক সিগন্যাল এবং অফিসের কাজের মাধ্যমে। কিন্তু আপনার ব্রেন তো সেই প্রাগৈতিহাসিক আমলের, সে তো এত লোড নেওয়ার জন্য ডিজাইন করা হয়নি। ফলে যা হওয়ার তাই হচ্ছে, আপনার ব্রেন ক্র্যাশ করছে, ঠিক যেমন পুরনো কম্পিউটারে আধুনিক ভারী সফটওয়্যার চালালে সেটা হ্যাং করে। লেভিটিন এই বইতে একটি খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্যের উল্লেখ করেছেন, যা শুনলে আপনি চমকে যাবেন। আমাদের সচেতন মন বা কনশাস মাইন্ডের তথ্য প্রসেস করার একটি নির্দিষ্ট সীমা আছে। নিউরোসায়েন্সের ভাষায় একে বলা হয় প্রসেসিং ক্যাপাসিটি। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে মাত্র ১২০ বিট তথ্য প্রসেস করতে পারে। এখন প্রশ্ন হলো, ১২০ বিট আসলে কতটুকু? এটাকে একটু সহজ করে বলি। আপনি যখন একজন মানুষের সাথে সামনাসামনি কথা বলেন, তখন তার কথা শোনা, তার গলার স্বর বোঝা এবং তার মুখের ভঙ্গি খেয়াল করা, সব মিলিয়ে আপনার মস্তিষ্কের প্রায় ৬০ বিট জায়গা খরচ হয়ে যায়। অর্থাৎ আপনার মোট ক্ষমতার অর্ধেক শেষ। এখন ভাবুন, যদি দুজন মানুষ একসাথে আপনার সাথে কথা বলে, আপনার মস্তিষ্কের ১২০ বিট পুরোপুরি খরচ হয়ে যাবে। আপনি হয়তো দুজনের কথা আংশিক শুনতে পাবেন, কিন্তু কাউকেই সঠিকভাবে বুঝতে পারবেন না। আর এর মাঝে যদি তৃতীয় কেউ কথা বলে বা আপনার ফোনে একটি নোটিফিকেশন আসে, ব্যাস, আপনার মস্তিষ্ক আর কুলিয়ে উঠতে পারবে না। সে তখন তথ্যগুলোকে ফিল্টার করতে ব্যর্থ হবে এবং আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে যেতে শুরু করবেন। আমরা অনেকেই ভাবি, আমি তো স্মার্ট, আমি অনেক তথ্য একসাথে মনে রাখতে পারবো। কিন্তু লেভিটিন মনে করিয়ে দিচ্ছেন, এটা স্মার্টনেসের ব্যাপার নয়, এটা বায়োলজির সীমাবদ্ধতা। আপনি চাইলেই আপনার ব্রেনের এই ১২০ বিটের সীমাবদ্ধতা বাড়াতে পারবেন না। তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? সমস্যাটা হলো, আমাদের কাছে এখন তথ্যের কোনো অভাব নেই, কিন্তু সেই তথ্যের দিকে মনোযোগ দেওয়ার মতো অ্যাটেনশন বা মনোযোগের অভাব দেখা দিয়েছে। আজকের দিনের সবচেয়ে দামি সম্পদ টাকা বা জমি নয়, সবচেয়ে দামি সম্পদ হলো আপনার মনোযোগ। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, তখন থেকেই আপনার ব্রেনের ওপর তথ্যের বোমা পড়তে থাকে। টুথপেস্ট শেষ হয়ে গেছে এটা মনে রাখা, নাস্তায় কি খাবেন সেটা ঠিক করা, অফিসের শার্ট কোনটা পরবেন সেটা বাছাই করা। এই ছোট ছোট প্রতিটি তথ্য আপনার ওই ১২০ বিটের কোটা থেকে ভাগ বসাচ্ছে। আর যখন সত্যিই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় আসে, ততক্ষণে আপনার ব্রেন ক্লান্ত। একেই লেভিটিন বলছেন কগনিটিভ ওভারলোড। এই ওভারলোডের কারণেই আমরা চাবি হারিয়ে ফেলি, নাম ভুলে যাই কিংবা অতি পরিচিত রাস্তা ভুল করি। এটা কোনো রোগ নয়, এটা হলো একটি সিস্টেম ফেলিয়ার। আজকের এই পুরো ভিডিওতে আমরা এই বইয়ের প্রতিটি অধ্যায়কে গভীরভাবে বিশ্লেষণ করব।
আমরা জানব কিভাবে এই 120 বিট লিমিটেশনের মধ্যেও নিজেকে সুপার প্রোডাক্টিভ রাখা যায়। আমরা জানব কিভাবে আমাদের ঘরবাড়ি, আমাদের সামাজিক জীবন, আমাদের সময় এবং এমনকি আমাদের সিদ্ধান্তগুলোকেও এমনভাবে অর্গানাইজ করা যায় যাতে ব্রেনের ওপর চাপ কমে। ড্যানিয়েল লেভিটিন এই বইতে ব্রেনকে শান্ত এবং গোছালো রাখার জন্য একটি সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দিয়েছেন, যা তিনি বিশ্বের সফলতম সিইও, সঙ্গীতী এবং বিজ্ঞানীদের উপর গবেষণা করে বের করেছেন। আমরা সেই ফ্রেমওয়ার্কটির গভীরে যাব, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে মস্তিষ্কের মনোযোগ আসলে কিভাবে কাজ করে। আমাদের কি আসলেই কোনো কিছুতে ফোকাস করার ক্ষমতা আছে, নাকি আমরা সব সময়ই বিভ্রান্ত থাকি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের দুটি বিশেষ মোডের মধ্যে, যাকে লেভিটিন বলছেন দ্য মাইন্ড ওয়ান্ডারিং মোড এবং দ্য সেন্ট্রাল এক্সিকিউটিভ মোড। চলুন পরের অংশে আমরা মস্তিষ্কের এই গোপন মেকানিজম নিয়ে আলোচনা করি, যা জানলে আপনি অবাক হবেন। আমরা আগের অংশে জেনেছি যে আমাদের মস্তিষ্কের তথ্য প্রসেস করার ক্ষমতা সীমিত। কিন্তু প্রশ্ন হল, আমাদের চারপাশে তো কোটি কোটি তথ্য ভেসে বেড়াচ্ছে, শব্দ, দৃশ্য, গন্ধ, চিন্তা। আমাদের মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয় যে কোন 120 বিট তথ্য সে গ্রহণ করবে আর বাকিগুলোকে বাদ দেবে? এখানেই আসে আমাদের মস্তিষ্কের এক অবিশ্বাস্য মেকানিজম, যাকে নিউরোসায়েন্টিস্টরা বলেন দি অ্যাটেনশনাল ফিল্টার বা মনোযোগের ছাঁকনি। বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যে সে স্থির বা অপরিবর্তনশীল জিনিসগুলোকে উপেক্ষা করতে শেখে। ধরুন, আপনি এখন যেখানে বসে আছেন সেখানে হয়তো ফ্যানের শব্দ হচ্ছে কিংবা এসি চলছে। আপনি যখন প্রথম রুমে ঢুকেছিলেন শব্দটা শুনেছিলেন, কিন্তু এখন কি আপনি সেটা শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না। অথবা আপনার শরীরের কাপড়ের স্পর্শ, এটা কি আপনি সারাক্ষণ অনুভব করছেন? করছেন না, কারণ আপনার মস্তিষ্কের ওই অ্যাটেনশন ফিল্টার এই তথ্যগুলোকে অপ্রয়োজনীয় মনে করে আটকে দিয়েছে, যাতে আপনি আপনার 120 বিট ক্ষমতা অন্য জরুরি কাজে লাগাতে পারেন। কিন্তু বিপদটা হলো, এই ফিল্টারটি তৈরি হয়েছিল বন্য পরিবেশে, যেখানে ঝোপে আড়ালে বাঘের নড়াচড়া বা হঠাৎ কোনো শব্দ ছিল বিপদের সংকেত। আমাদের মস্তিষ্ক যে কোনো পরিবর্তন বা চেঞ্জের প্রতি অতি সংবেদনশীল। আর ঠিক এই দুর্বলতাটিকেই কাজে লাগায় আধুনিক টেকনোলজি। যখনই আপনার ফোনটি টিলিং করে বেজে ওঠে বা ফেসবুকের লাল নোটিফিকেশন বাতি জ্বলে ওঠে, আপনার মস্তিষ্ক সেটাকে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ধরে নেয়। সে তৎক্ষণাৎ আপনার বর্তমান কাজ থেকে ফোকাস সরিয়ে ওই নতুন তথ্যের দিকে ঠেলে দেয়। এটাকে বলা হয় ওরিয়েন্টিং রেসপন্স। হাজার বছর আগে এই রেসপন্স আমাদের জীবন বাঁচাত, আর এখন এই রেসপন্স আমাদের কাজের 12টা বাজাচ্ছে। ড্যানিয়েল লেভিটেন এই বইয়ে মস্তিষ্কের কার্যপদ্ধতি বোঝাতে দুটি বিশেষ মোডের কথা বলেছেন। এই দুটি মোড বুঝলে আপনি আপনার জীবনের 90% সমস্যার কারণ ধরে ফেলতে পারবেন। প্রথম মোডটির নাম হল দ্য সেন্ট্রাল এক্সিকিউটিভ মোড, আর দ্বিতীয় মোডটির নাম হল দ্য মাইন্ড ওয়ান্ডারিং মোড। আসুন এই দুটিকে একটু সহজ করে বুঝি। সেন্ট্রাল এক্সিকিউটিভ মোড হল আমাদের ফোকাসড থাকার অবস্থা। যখন আপনি গভীর মনোযোগ দিয়ে কোনো বই পড়ছেন, অফিসের কোনো জটিল রিপোর্ট তৈরি করছেন কিংবা কারোর সাথে খুব সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলছেন, তখন আপনি এই মোডে থাকেন। এই মোডটি আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে থাকে। একে আপনি আপনার মস্তিষ্কের সিইও ভাবতে পারেন। এর কাজ হলো পরিকল্পনা করা, সিদ্ধান্ত নেওয়া এবং কোনো নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকা। অন্যদিকে মাইন্ড ওয়ান্ডারিং মোড হলো আমাদের মস্তিষ্কের ডিফল্ট অবস্থা। যখন আপনি কোনো নির্দিষ্ট কাজ করছেন না, হয়তো জানালার বাইরে তাকিয়ে আছেন বা গোসল করছেন বা হাঁটছেন, তখন আপনার মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় ভেসে বেড়ায়। একে আমরা দিবাস্বপ্ন দেখাও বলতে পারি। আগে বিজ্ঞানীরা ভাবতেন যখন আমরা কোনো কাজ করি না তখন মস্তিষ্ক বোধহয় বিশ্রাম নেয়, কিন্তু লেভিটিন বলছেন এটা ভুল। যখন আমরা মাইন্ড ওয়ান্ডারিং মোডে থাকি তখনও আমাদের মস্তিষ্ক প্রচুর এনার্জি খরচ করে। আর মজার ব্যাপার হলো, আমাদের জীবনের সেরা সৃজনশীল আইডিয়াগুলো কিন্তু এই মোডেই আসে। নিউটন যখন আপেল পড়তে দেখেছিলেন বা আর্কিমিডিস যখন বাথটাবে ছিলেন, তারা তখন এই মাইন্ড ওয়ান্ডারিং মোডেই ছিলেন। সমস্যাটা মোড দুটির কোনোটিই নয়। সমস্যা হলো আমাদের মস্তিষ্ক একসাথে এই দুই মোডে থাকতে পারে না। এটি একটি সিস বা দুলনার মতো। যখন সেন্ট্রাল এক্সিকিউটিভ মোড উপরে থাকে তখন মাইন্ড ওয়ান্ডারিং মোড নিচে থাকে। আবার যখন আপনি দিবা স্বপ্নে চলে যান তখন আপনার এক্সিকিউটিভ ফোকাস বন্ধ হয়ে যায়। আমাদের আধুনিক জীবন ব্যবস্থা আমাদের বাধ্য করে এই দুই মোডের মধ্যে প্রতি মুহূর্তে সুইচ করতে। ধরুন আপনি খুব মনোযোগ দিয়ে একটি কাজ করছেন, সেন্ট্রাল এক্সিকিউটিভ মোড। হঠাৎ একটি ইমেল এলো, আপনি ভাবলেন একটু দেখে নিই। যেই মুহূর্তে আপনি ইমেলটি চেক করতে গেলেন আপনার মস্তিষ্কের সিসটি উল্টে গেল। আবার ইমেল দেখা শেষ করে যখন আপনি কাজে ফিরতে চাইলেন তখন মস্তিষ্ককে আবার আগের অবস্থায় ফিরে যেতে হয়। ড্যানিয়েল লেভিটেন বলছেন এই যে বারবার মোড পরিবর্তন করা
বা টাস্ক সুইচিং, এটি আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। মস্তিষ্কের প্রধান জ্বালানি হল গ্লুকোজ। আপনি যখনই এক কাজ থেকে আরেক কাজে মনোযোগ সরাচ্ছেন, আপনার মস্তিষ্ক একটু একটু করে গ্লুকোজ বা জ্বালানি পুড়িয়ে ফেলছে। আমরা অনেকেই গর্ব করে বলি, আমি মাল্টিটাস্কিং করতে পারি। ড্যানিয়েল লেভিটেন এই বইয়ে এই ধারণাটিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, মাল্টিটাস্কিং একটি বায়োলজিক্যাল ইলিউশন বা বিভ্রম। মানুষের মস্তিষ্ক একসাথে দুটো বা তিনটে কাজ মনোযোগ দিয়ে করতে পারে না। আমরা যা করি তা হলো খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে লাফানো। আর এই লাফালাফির খরচটা ভয়াবহ। গবেষণায় দেখা গেছে, যখন আপনি মাল্টিটাস্কিং করেন তখন আপনার আইকিউ প্রায় 10 পয়েন্ট কমে যায়, যেটা কিনা মারিজুয়ানা সেবন করার চেয়েও খারাপ প্রভাব ফেলে আপনার কগনিটিভ ক্ষমতার উপর। শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যার ফলে আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমরা উদ্বিগ্ন বা অ্যাংশাস ফিল করি। তাহলে আমরা এটা কেন করি? কেন আমরা বারবার ফোন চেক করি বা একসাথে 10টা ট্যাব খুলে রাখি? এর কারণ হলো ডোপামিন। যখনই আপনি নতুন কোনো ইমেল দেখেন বা ফেসবুকে নতুন কোনো লাইক দেখেন, আপনার মস্তিষ্কে অল্প একটু ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হলো ভালো লাগার হরমোন। মস্তিষ্ক তখন ভাবে, ও নতুন কিছু একটা পেয়েছে, এটা হয়তো কাজের। এই ক্ষণিক স্থায়ী ভালো লাগার জন্য আমরা আমাদের ফোকাস বা মনোযোগকে বলি দিই। একে বলা হয় নভেলটি বায়াস, অর্থাৎ নতুনের প্রতি আসক্তি। লেভিটিন বলছেন, আমরা এখন এমন এক লুপের মধ্যে আটকে গেছি যেখানে আমরা ক্রমাগত আমাদের ব্রেনের গ্লুকোজ শেষ করছি এবং বিনিময়ে পাচ্ছি এক গাদা স্ট্রেস বা কর্টিজল। ফলাফল, দিন শেষে আমরা কোনো গভীর কাজও করতে পারছি না এবং শারীরিকভাবে কোনো পরিশ্রম না করেও আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছি। তাহলে এই চক্র থেকে বেরোবার উপায় কি? কিভাবে আমরা আমাদের এই সীমিত গ্লুকোজ এবং সীমিত 120 বিট ক্ষমতাকে রক্ষা করতে পারি? এর সমাধান হিসেবে ড্যানিয়েল লেভিটেন একটি দুর্দান্ত কনসেপ্ট নিয়ে এসেছেন, যার নাম এক্সটার্নালাইজেশন বা মস্তিষ্কের বাইরের জগতে স্মৃতিকে স্থাপন করা। তিনি বলছেন, সফল মানুষরা তাদের মস্তিষ্ককে তথ্য রাখার গুদাম হিসেবে ব্যবহার করেন না। তারা তাদের চারপাশের পরিবেশকে এমনভাবে সাজান যাতে পরিবেশটাই তাদের সবকিছু মনে করিয়ে দেয়। পরের অংশে আমরা জানব কিভাবে আমাদের ঘর এবং কর্মক্ষেত্রের পরিবেশকে সাজালে আমাদের ব্রেনের উপর থেকে এই অমানবিক চাপ কমানো সম্ভব। আমরা শিখব ডেজিগনেটেড প্লেসের ধারণাটি, যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আলবার্ট আইনস্টাইন বা শার্লক হোমসের মতো জিনিয়াসদের কাজের জায়গা কেমন হতো? আমরা সিনেমায় দেখি তাদের টেবিল অগোছালো, চারদিকে কাগজ ছড়ানো। কিন্তু ড্যানিয়েল লেভিটিন বলছেন, বাস্তবে সফল মানুষেরা তাদের পরিবেশ নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে হন। তারা জানেন তাদের মস্তিষ্কের প্রতিটি নিউরন বা নার্ভ সেল মূল্যবান, তাই তারা তুচ্ছ জিনিস মনে রাখার জন্য সেই সেলগুলোকে খরচ করতে চান না। আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ আছে, যার নাম হিপ্পোক্যাম্পাস। বিবর্তনের ধারায় এই অংশটি তৈরি হয়েছিল আমাদের গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানগুলো মনে রাখার জন্য, যেমন পানির উৎসটা কোথায় বা কোথায় ভালো ফল পাওয়া যায়। এই স্থানগুলো ছিল স্থির, নড়াচড়া করত না। তাই আমাদের মস্তিষ্ক স্থির জিনিসের অবস্থান মনে রাখতে ওস্তাদ। কিন্তু সমস্যা হলো, আজকের যুগে আমাদের চশমা, গাড়ির চাবি বা টিভির রিমোট এগুলো স্থির নয়, এগুলো নড়াচড়া করে। আর যখনই কোনো জিনিসের নির্দিষ্ট কোনো জায়গা থাকে না, আমাদের হিপ্পোক্যাম্পাসকে প্রতিবার নতুন করে মেমোরি স্ক্যান করতে হয় সেটা খুঁজে বের করার জন্য। এতে প্রচুর মেটাবলিক এনার্জি বা শক্তি খরচ হয়। লেভিটিন এই সমস্যা সমাধানে একটি গোল্ডেন রুল দিয়েছেন। নিয়মটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনের নিউরোলজিক্যাল ইম্প্যাক্ট বিশাল। নিয়মটি হল, আ প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইন ইটস প্লেস, অর্থাৎ প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকতে হবে এবং ব্যবহারের পর সেটি ঠিক সেই জায়গাতেই ফেরত যেতে হবে। আপনি হয়তো ভাবছেন, এটা তো আমার মাও ছোটবেলায় বলতেন। হ্যাঁ, বলতেন, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা শুনুন। যখন আপনি ঠিক করেন যে আমার চাবিটা দরজার পাশের হুকেই থাকবে, তখন প্রথম কয়েকদিন আপনাকে এটা সচেতনভাবে করতে হবে। কিন্তু কিছুদিন পর আপনার মস্তিষ্ক ওই হুকের অবস্থানটিকে একটি স্থির তথ্য হিসাবে তার হার্ডওয়্যারে সেভ করে নেবে। তখন চাবি রাখা বা চাবি নেওয়া এই কাজটির জন্য আপনার সেন্ট্রাল এক্সিকিউটিভ মোডের কোনো দরকার হবে না। আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড অটোমেটিক হাত বাড়িয়ে চাবিটা নিয়ে নেবে। এর ফলে আপনার সচেতন মনের মূল্যবান এনার্জি বেঁচে গেল, যা আপনি অফিসের কোনো জটিল কাজ বা সৃজনশীল চিন্তায় ব্যয় করতে পারবেন। লেভিটিন বলছেন, আমাদের বাড়ি বা অফিসকে অর্গানাইজ করার জন্য হার্ডওয়্যার শপ বা মুদি দোকানের পদ্ধতি অনুসরণ করা উচিত। আপনি যখন কোনো হার্ডওয়্যার দোকানে যান, আপনি কি দেখেন?
সব নাট বল্টু এক জায়গায় এলোমেলো ছড়ানো? না, সব স্ক্রু এক বক্সে, সব পেরেক আরেক বক্সে, হাতুড়িগুলো এক তাকে। তারা ক্যাটেগরি বা শ্রেণী বিভাগ করে রাখে। আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করতে পছন্দ করে, ক্যাটেগরাইজেশন। আমাদের বাসায় আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো আমরা জিনিসের ব্যবহার অনুযায়ী জায়গা ঠিক করি না। লেভিটিন পরামর্শ দিচ্ছেন আপনার ড্রয়ার বা আলমারিগুলো সাজান জিনিসের ফাংশন বা কাজ অনুযায়ী। যেমন যে জিনিসগুলো প্রতিদিন লাগে, চাবি, ওয়ালেট, ফোন, সেগুলো এমন জায়গায় রাখুন যেখানে সহজেই হাত যায়, অ্যাক্টিভ স্টোরেজ। যে জিনিসগুলো মাসে একবার লাগে সেগুলো একটু ভিতরের দিকে রাখুন, আর যা বছরে একবার লাগে সেগুলো স্টোর রুমে বা উপরের তাকে পাঠিয়ে দিন। কিন্তু আমাদের সবার বাসাতেই এমন কিছু জিনিস থাকে যা কোনো ক্যাটাগরিতেই পড়ে না, যেমন ব্যাটারি, রাবার ব্যান্ড, সেফটি পিন বা পুরনো কোনো স্ক্রু। এগুলো রাখার জন্য লেভেদিন একটি চমৎকার সমাধান দিয়েছেন, দ্য জাঙ্ক ড্রয়ার, বা একটি ফালতু জিনিসের ড্রয়ার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দি অর্গানাইজড মাইন্ডের লেখক বলছেন একটি অগোছালো ড্রয়ার থাকা ভালো, কিন্তু শর্ত হলো আপনাকে জানতে হবে যে ওটাই আপনার জাঙ্ক ড্রয়ার। যখন আপনার হাতে এমন কোনো জিনিস আসবে যা আপনি বুঝতে পারছেন না কোথায় রাখবেন, সোজা ওই ড্রয়ারে ফেলে দিন। এতে আপনার মস্তিষ্ক সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি থেকে বা ডিসিশন ফটিগ থেকে মুক্তি পাবে, কারণ এটা কোথায় রাখব এই চিন্তা করতে গিয়েও ব্রেনের গ্লুকোজ খরচ হয়। এরপর আসা যাক আমাদের কাজের টেবিল বা ডেস্কের ব্যাপারে। লেভিটিন বলছেন আমাদের অনেকের টেবিল দেখলে মনে হয় সেখানে ঘূর্ণিঝড় বইতাছে, একগাদা কাগজ, ফাইল, ভিজিটিং কার্ড স্তূপ হয়ে আছে। আমরা ভাবি সব চোখের সামনে থাকলেই মনে থাকবে। এটা ভুল ধারণা। লেভিটিন বলছেন যখনই কোনো ভৌত বস্তু বা ফিজিক্যাল অবজেক্ট আপনার দৃষ্টিসীমার মধ্যে থাকে, আপনার মস্তিষ্ক অবচেতনভাবে সেটা বারবার স্ক্যান করতে থাকে। টেবিলের কোণায় পড়ে থাকা ওই বিলের কাগজটা আপনার দিকে তাকিয়ে যেন বলতে থাকে, আমাকে পরিশোধ করো, আমাকে পরিশোধ করো। এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা আপনার ফোকাস নষ্ট করে। সমাধান কি? দ্য 4-fold মেথড। আপনার টেবিলে আসা যে কোনো কাগজ বা ডকুমেন্টকে সাথে সাথে 4টি ক্যাটাগরিতে ভাগ করে ফেলুন। 1. ডু ইট। যদি কাজটি 2 মিনিটের মধ্যে করা যায় তবে সাথে সাথে করে ফেলুন, জমা রাখবেন না। 2. ডেলিগেট ইট। যদি কাজটি অন্য কেউ করতে পারে তবে তাকে দিয়ে দিন। 3. ডিফার ইট। যদি কাজটি পরে করতে হয় তবে ক্যালেন্ডারে রিমাইন্ডার দিয়ে কাগজটি ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে ফেলুন, চোখের সামনে রাখবেন না। 4. ড্রপ ইট। যদি এগুলোর কোনোটাই না হয় তবে সোজা ডাস্টবিনে ফেলে দিন। এই পদ্ধতির মূল মন্ত্র হল আপনার মস্তিষ্ককে মনে রাখার দায়িত্ব থেকে মুক্তি দেওয়া। একেই লেভিটিন বলছেন এক্সটার্নালাইজিং মেমোরি। আলবার্ট আইনস্টাইনকে একবার এক সাংবাদিক তার ফোন নাম্বার জিজ্ঞেস করেছিলেন। আইনস্টাইন তখন টেলিফোন ডিরেক্টরি খুঁজে নম্বরটি বের করলেন। সাংবাদিক অবাক হয়ে বললেন, আপনি নিজের ফোন নাম্বার মনে রাখেন না? আইনস্টাইন উত্তর দিয়েছিলেন, যে তথ্যটা আমি একটা বই খুললেই পেয়ে যাব সেটা মুখস্থ করে আমি কেন আমার মস্তিষ্ক খরচ করব? এই ফিলোসফিটাই হল দি অর্গানাইজড মাইন্ডের ভিত্তি। আপনার স্মার্টফোন, ক্যালেন্ডার, নোটবুক এবং ঘরের নির্ধারিত ড্রয়ার, এগুলো সব আপনার মস্তিষ্কের এক্সটেনশন বা বর্ধিত অংশ। এগুলোকে ব্যবহার করুন। সবশেষে লেভিটিন আমাদের পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কথা বলেছেন, যাকে বলা হয় অ্যাফোর্ডেন্স, অর্থাৎ কোনো বস্তুর ডিজাইন দেখেই যেন বোঝা যায় সেটা কিভাবে ব্যবহার করতে হবে। যেমন দরজার হাতল দেখলে বোঝা যায় সেটা টানতে হবে নাকি ঠেলতে হবে। ঠিক একইভাবে আপনার পড়ার টেবিল বা কাজের জায়গাটি এমনভাবে সাজান যেন সেখানে বসলেই আপনার মস্তিষ্ক সংকেত পায় এখন কাজের সময়। বিছানায় বসে ল্যাপটপে কাজ করবেন না, কারণ বিছানার অ্যাফোর্ডেন্স হলো ঘুম। আপনি যখন বিছানায় কাজ করেন তখন মস্তিষ্ক কনফিউজড হয়ে যায়, এটা কি ঘুমের জায়গা নাকি কাজের জায়গা। ফলে রাতে আপনার অনিদ্রা বা ইনসমনিয়া দেখা দিতে পারে। কাজের জন্য আলাদা চেয়ার টেবিল আর বিশ্রামের জন্য আলাদা জায়গা, এই সাধারণ বিভাজন আপনার প্রোডাক্টিভিটি দ্বিগুণ করে দিতে পারে। আমরা আমাদের ভৌত পরিবেশ বা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে কিভাবে অর্গানাইজ করতে হয় তা জানলাম, কিন্তু মানুষ হিসাবে আমরা একা বাস করি না। আমাদের চারপাশে আছে শত শত মানুষ, পরিবার, বন্ধু, কর্মচারী, ফেসবুক ফ্রেন্ড। এই বিশাল মানুষের নেটওয়ার্ক বা সোশ্যাল ওয়ার্ল্ডকে আমরা কিভাবে মনে রাখব? কিভাবে বুঝব কার সাথে সম্পর্ক রাখা উচিত আর কাকে ইগনোর করা উচিত? আমাদের মস্তিষ্ক কি আসলেই এত মানুষের তথ্য মনে রাখার ক্ষমতা রাখে, নাকি এখানেও কোনো জাদুকরী সংখ্যা বা লিমিট আছে? পরের অংশে আমরা মানুষের সম্পর্কের গণিত নিয়ে কথা বলবো। আমরা জানব সেই রহস্যময় সংখ্যাটি সম্পর্কে যা আপনার সামাজিক জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। একে বলা হয় দ্য ডানবার্স নাম্বার। চলুন পরের অংশে আমরা আমাদের সামাজিক জগৎকে অর্গানাইজ করি। আচ্ছা, আপনার ফেসবুকে বন্ধুর সংখ্যা কত? 500, 1000 নাকি 5000? লিঙ্কডইনে আপনার কানেকশন কতগুলো?
আধুনিক যুগে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক বিশাল, কিন্তু প্রশ্ন হলো, আপনার মস্তিষ্ক কি আসলেই এতগুলো মানুষের সাথে সম্পর্ক রাখার ক্ষমতা রাখে? ড্যানিয়েল লেভিটিন এই বইতে ব্রিটিশ নৃতাত্ত্বিক বা অ্যানথ্রোপোলজিস্ট এবং মনোবিজ্ঞানী রবিন ডানবারের একটি বিখ্যাত গবেষণার কথা উল্লেখ করেছেন। রবিন ডানবার প্রাইমেট বা বানর জাতীয় প্রাণীদের মস্তিষ্ক নিয়ে গবেষণা করেছিলেন। তিনি লক্ষ্য করেন একটি প্রাণীর মস্তিষ্কের নিওকর্টেক্স, যা সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে, সেটির আকারের ওপর নির্ভর করে সেই প্রাণীটি কত বড় দলে বাস করতে পারবে। এই সূত্রটি মানুষের ওপর প্রয়োগ করে ডানবার একটি জাদুকরী সংখ্যা বের করলেন। সংখ্যাটি হল ১৫০। একেই বলা হয় ডানবার্স নাম্বার। লেভিটিন ব্যাখ্যা করছেন একজন মানুষ তার জীবনে সর্বোচ্চ ১৫০ জন মানুষের সাথে অর্থপূর্ণ এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে পারে। এই ১৫০ জন কারা? এরা হলো তারা যাদের সাথে আপনি কোনো রেস্তোরাঁয় বা রাস্তায় হঠাৎ দেখা হলে অস্বস্তি বোধ করবেন না, তাদের সাথে দাঁড়িয়ে কথা বলবেন এবং তাদের সম্পর্কে আপনি মোটামুটি বিস্তারিত জানেন। ইতিহাস ঘাটলে দেখবেন এই ১৫০ সংখ্যাটি সব জায়গায় ফিরে আসে। আদিম যুগে শিকারী দলগুলোর গড় সদস্য সংখ্যা ছিল ১৫০। রোমান আর্মি থেকে শুরু করে আধুনিক মিলিটারি, সেখানেও একটি কোম্পানি বা ইউনিটের সদস্য সংখ্যা সাধারণত ১৫০-এর আশেপাশেই রাখা হয়। এমনকি আমিষ সম্প্রদায়ের মানুষেরা যখন তাদের গ্রামের জনসংখ্যা ১৫০ পার হয়ে যায়, তখন তারা গ্রাম ভাগ করে নতুন গ্রাম তৈরি করে, কারণ তারা জানে ১৫০-এর বেশি মানুষ হলে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। লেভিটিন এই ১৫০ জনকে আবার কয়েকটি স্তরে ভাগ করেছেন, যা অনেকটা পেঁয়াজের খোসার মতো। সবচেয়ে ভেতরের স্তর ৩ থেকে ৫ জন। এরা আপনার খুব আপন, আপনার পার্টনার, বেস্ট ফ্রেন্ড বা খুব কাছের পরিবারের সদস্য। বিপদের সময় আপনি সবার আগে এদেরই ডাকবেন। এদের সাথে সম্পর্ক রাখতে মস্তিষ্কের সবচেয়ে বেশি এনার্জি খরচ হয়। ২. সহমর্মিতার গল বা সিম্প্যাথি গ্রুপ ১২ থেকে ১৫ জন। এরা আপনার ভালো বন্ধু। এদের মৃত্যু বা বিপদে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। প্রতি মাসে অন্তত একবার এদের সাথে আপনার যোগাযোগ হয়। ৩. পরিচিত বৃত্ত ৫০ জন। এরা আপনার বন্ধু বা কলিগ, যাদের সাথে আপনি মাঝে মধ্যে আড্ডা দেন বা ডিনার করেন। আর এর বাইরে যা আছে, সেই ৫০০ বা ১০০০ ফেসবুক ফ্রেন্ড, তারা আসলে আপনার বন্ধু নয়, তারা হলো অ্যাকোয়েন্টেন্সেস বা পরিচিত মুখ। সমস্যাটা কোথায় জানেন? আধুনিক সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেনকে ধোঁকা দিচ্ছে। ফেসবুক বা ইনস্টাগ্রাম আমাদের অবচেতন মনকে বোঝায় যে ওই ১০০০ জনই আমাদের বন্ধু। আমাদের মস্তিষ্ক তখন এই বিপুল সংখ্যক মানুষের আপডেট, ছবি এবং স্ট্যাটাস প্রসেস করতে গিয়ে হিমশিম খায়। লেভিটিন বলছেন, আমরা যখন ১৫০ জনের বাইরের মানুষের জীবনের খুঁটিনাটি মনে রাখতে যাই, তখন আমরা আসলে আমাদের কাছের ৩-৫ জনের জন্য বরাদ্দকৃত এনার্জি নষ্ট করে ফেলি। ফলাফল, আমরা দূরের মানুষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে কাছের মানুষের সাথে দূরত্ব তৈরি করি। তাহলে এই বিশাল সামাজিক জগৎকে অর্গানাইজ করার উপায় কি? লেভিটিন এখানেও সেই একই মন্ত্র দিয়েছেন, এক্সটার্নালাইজ ইয়োর মেমোরি। সফল পলিটিশিয়ান, সিইও বা নেতারা হাজার হাজার মানুষের নাম মনে রাখেন কিভাবে? তারা কি জিনিয়াস? না, তারা নোট রাখেন। লেভিটিন পরামর্শ দিচ্ছেন, আপনি আপনার মস্তিষ্কের উপর মানুষের তথ্য মনে রাখার চাপ দেবেন না। ব্যবহার করুন ইন্ডেক্স কার্ড বা ডিজিটাল কন্ট্যাক্ট লিস্ট, কিন্তু শুধু নাম আর নম্বর সেভ করবেন না। লেভিটিন বলছেন, যখনই কোনো নতুন মানুষের সাথে পরিচয় হবে, তার সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে রাখুন, যেমন তার নাম, পেশা, তার বাচ্চার নাম, সে কফি পছন্দ করে নাকি চা, শেষ কবে দেখা হয়েছিল এবং কি কথা হয়েছিল। এটা শুনতে একটু যান্ত্রিক বা মেকানিক্যাল মনে হতে পারে, তাই না? মনে হতে পারে বন্ধুত্বের মধ্যে এসব হিসেব নিকেশ কেন? কিন্তু লেভিটিন বলছেন, এটা আসলে উল্টো। আপনি যখন কারোর বাচ্চার নাম বা তার পছন্দের বিষয়টি লিখে রাখছেন এবং পরের বার দেখা হলে জিজ্ঞেস করছেন, আপনার ছেলে অমুকে এখন কোন ক্লাসে পড়ে, তখন সেই মানুষটি সম্মানিত বোধ করেন। আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। আর যেহেতু তথ্যটি আপনার কাগজে বা ফোনে লেখা আছে, তাই আপনার মস্তিষ্ককে সেটা মনে রাখার ভার বইতে হচ্ছে না। লেভিটিন আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন, ইন গ্রুপ ভার্সেস আউট গ্রুপ। আমাদের মস্তিষ্ক বিবর্তনের ধারায় মানুষকে ২ ভাগে ভাগ করতে শিখেছে। ইন গ্রুপ হলো আমাদের নিজেদের লোক, আর আউট গ্রুপ হলো অপরিচিত বা শত্রু। যখনই আমরা কোনো অপরিচিত মানুষের সাথে মিশি, আমাদের মস্তিষ্ক সতর্ক অবস্থায় থাকে। এটা প্রচুর এনার্জি নষ্ট করে। তাই লেভিটিন পরামর্শ দিচ্ছেন, আপনার সামাজিক জীবনকে ক্যাটেগরাইজ করুন। আপনার ইমেইল বা ফোন বুকে আলাদা গ্রুপ বা লেবেল তৈরি করুন।
করুন, যেমন পরিবার, কলেজ ফ্রেন্ড, অফিস, টেনিস ক্লাব। যখনই আপনি এই ক্যাটেগরি বা লেবেল ব্যবহার করছেন তখন আপনার মস্তিষ্ক শান্তি পায়। সে বুঝতে পারে কার সাথে কেমন আচরণ করতে হবে। অফিসের বসের সাথে যে মানসিকতা নিয়ে কথা বলবেন, ছোটবেলার বন্ধুর সাথে নিশ্চয়ই সেভাবে বলবেন না। এই মুড সুইচিং বা আচরণ পরিবর্তনের সিদ্ধান্তটি ব্রেইনের জন্য খুব ক্লান্তিকর। কিন্তু যদি আপনার কন্ট্যাক্ট লিস্ট আগে থেকেই অর্গানাইজ থাকে তাহলে ব্রেইনের কাজ সহজ হয়ে যায়। আরেকটি বড় সমস্যা হলো মিথ্যা জরুরি অবস্থা বা ফলস আর্জেন্সি। আমাদের ফোন বা ইমেইল এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মনে হয় পৃথিবীর সব মেসেজই এখনই রিপ্লাই দেওয়া দরকার। লেভিটিন বলছেন, আপনার সামাজিক যোগাযোগকে সময়ের ফ্রেমে বাঁধুন। কারোর মেসেজ আসা মানেই এই নয় যে এখনই রিপ্লাই দিতে হবে। আপনি দিনে একটি নির্দিষ্ট সময় রাখুন, ধরা যাক বিকেল 4 থেকে 5টা, যখন আপনি সব মেসেজ বা ইমেইলের রিপ্লাই দেবেন। বাকি সময় আপনার সেন্ট্রাল এক্সিকিউটিভ মোডকে রক্ষা করুন। যারা আপনার সত্যিকারের আপনজন সেই 3-5 জনের জন্য ইমার্জেন্সি চ্যানেল খোলা রাখুন, কিন্তু বাকিদের জন্য নিজেকে সবসময় অ্যাভেলেবল রাখবেন না। মনে রাখবেন, ডানবার নাম্বার আমাদের শেখায় যে আমাদের সম্পর্কের একটা সীমা আছে। এই সীমাকে সম্মান জানানো মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া। আপনি সবার প্রিয়পাত্র হতে পারবেন না, আর সেটা হওয়ার চেষ্টাই আপনাকে অসুখী করে তুলছে। আমরা আমাদের ভৌত জগৎ, ফিজিক্যাল ওয়ার্ল্ড, এবং সামাজিক জগৎ, সোশ্যাল ওয়ার্ল্ড অর্গানাইজ করে ফেলেছি, কিন্তু এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং মূল্যবান জিনিসটিকে আমরা এখনও ছুঁইনি। সেটি হলো সময়। সময়কে কি আদৌ ধরে রাখা যায়? কেন কারো কারো মনে হয় দিনে 24 ঘন্টা খুব কম, আবার কেউ কেউ এই 24 ঘন্টাতেই বিশ্ব জয় করে ফেলছে? সময়ের সাথে আমাদের মস্তিষ্কের সম্পর্কটা আসলে কেমন? পরের অংশে আমরা সময়ের রহস্য ভেদ করব। আমরা জানব কেন আমাদের মনে হয় সময় দ্রুত চলে যাচ্ছে এবং কিভাবে আমরা এই সময়ের লাগাম নিজের হাতে নিতে পারি। এটি হবে আমাদের বইয়ের অন্যতম ফিলোসফিক্যাল এবং প্র্যাকটিক্যাল অংশ। আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে ছোটবেলায় দিনগুলো অনেক লম্বা ছিল, কিন্তু বড় হওয়ার পর বছরগুলো চোখের পলকে চলে যাচ্ছে? কিংবা আপনি সারা দিন ব্যস্ত ছিলেন, কিন্তু দিন শেষে মনে হচ্ছে আসল কাজ কিছুই হয়নি? ড্যানিয়েল লেভিটিন বলছেন, সময়ের সাথে আমাদের মস্তিষ্কের সম্পর্কটা খুবই অদ্ভুত। আমাদের মস্তিষ্ক সময় মাপে ঘটনা বা ইভেন্টস দিয়ে, ঘড়ির কাঁটা দিয়ে নয়। যখন আমরা নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই তখন সময় ধীর মনে হয়, আর যখন আমরা একই রুটিনের রোবটের মতো কাজ করি তখন মস্তিষ্ক সেই মেমোরিগুলো ডিলিট করে দেয়। ফলে মনে হয় সময় খুব দ্রুত চলে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই 24 ঘন্টাকে আমরা কিভাবে অর্গানাইজ করব? লেভিটিন সবার আগে আমাদের বায়োলজিক্যাল ক্লক বা দেহঘড়ির দিকে নজর দিতে বলেছেন। আমরা সবাই মনে করি সকালবেলা উঠে কাজ করাই হলো সাফল্যের চাবিকাঠি, কিন্তু নিউরোসায়েন্স বলছে সবার মস্তিষ্ক একভাবে কাজ করে না। আমাদের মধ্যে কেউ লার্ক বা ভোরের পাখি, যারা সকালে সবচেয়ে ভালো কাজ করে, আবার কেউ আউল বা নিশাচর, যাদের মস্তিষ্ক রাতে জেগে ওঠে। সমস্যা হয় তখন যখন একজন নিশাচর মানুষ সমাজের চাপে পড়ে জোর করে ভোরবেলা উঠে কাজ করার চেষ্টা করে। তখন তার শরীর এবং মস্তিষ্কের মধ্যে যুদ্ধ শুরু হয়। লেভিটিন পরামর্শ দিচ্ছেন, সমাজের নিয়ম নয়, নিজের শরীরের নিয়ম মানুন। আপনার দিনের সবচেয়ে কঠিন এবং সৃজনশীল কাজগুলো ঠিক সেই সময় রাখুন যখন আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে, হোক সেটা সকাল 7টা কিংবা রাত 11টা। সময়ের ব্যবস্থাপনার ক্ষেত্রে লেভিটিন একটি খুব বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছেন, প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি করা। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, কিন্তু লেভিটিন বলছেন সব গড়িমসি খারাপ নয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, কিন্তু যখনই আপনি কাজটা ছেড়ে দিয়ে একটু হাঁটতে গেলেন বা ঘুমাতে গেলেন, হুট করে মাথায় সমাধান চলে এলো? একে বলা হয় ইনকিউবেশন। যখন আমরা সচেতনভাবে কোনো কাজ দেরি করি এবং সেই সময়টা আমাদের মস্তিষ্ককে মাইন্ড ওয়ান্ডারিং মোডে ছেড়ে দিই, তখন আমাদের অবচেতন মন ব্যাকগ্রাউন্ডে সেই সমস্যার সমাধান খুঁজতে থাকে। তাই মাঝে মাঝে কাজ ফেলে রাখা বা ব্রেক নেওয়া এটা সময় নষ্ট নয়, এটা কাজেরই অংশ। লেভিটিন একে বলছেন স্ট্র্যাটেজিক প্রোক্রাস্টিনেশন। তবে সাবধান, ফেসবুক স্ক্রোলিং করে সময় নষ্ট করা আর ইনকিউবেশনের জন্য ব্রেক নেওয়া এক জিনিস নয়। ব্রেক হতে হবে এমন কিছু যা আপনার মস্তিষ্ককে শান্ত করে, যেমন হাঁটা, গান শোনা বা প্রকৃতির দিকে তাকিয়ে থাকা। এরপর আসা যাক সময়ের সবচেয়ে বড় শত্রু, ঘুম নিয়ে। আধুনিক কর্পোরেট কালচারে কম ঘুমানোকে একটি গৌরবের বিষয় মনে করা হয়। অনেকে গর্ব করে বলেন, আমি দিনে মাত্র 4 ঘন্টা ঘুমাই। ড্যানিয়েল লেভিটিন বলছেন, এটি আসলে গর্বের নয়, বোকামির লক্ষণ।
কেন? কারণ আমরা যখন ঘুমাই আমাদের মস্তিষ্ক তখন বন্ধ থাকে না, বরং তখন মস্তিষ্কে শুরু হয় আসল হাউসকিপিং বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সারাদিন আপনি যে তথ্যগুলো মাথায় ঢুকিয়েছেন, ঘুমের মধ্যে মস্তিষ্ক সেগুলোকে প্রসেস করে। সে ঠিক করে কোন তথ্যটা দীর্ঘমেয়াদী স্মৃতিতে রাখবে আর কোনটা ডিলিট করে দেবে। একে বলা হয় মেমরি কনসলিডেশন। শুধু তাই নয়, ঘুমের মধ্যে আমাদের নিউরনগুলো কিছুটা সংকুচিত হয়ে যায়, যাতে মস্তিষ্কের তরল পদার্থ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ভিতরে ঢুকে সারাদিনের জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ ধুয়ে বের করে দিতে পারে। যদি আপনি পর্যাপ্ত না ঘুমান, এই টক্সিন জমতে থাকে, ফলে পরের দিন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং আপনি ভুল করতে শুরু করেন। লেভিটিন বলছেন, 1 ঘন্টা কম ঘুমানো মানে হল পরের দিনের 2 ঘন্টার প্রোডাক্টিভিটি নষ্ট করা। তাই সময় বাঁচাতে ঘুম কমানো হলো নিজের পায়ে কুড়াল মারার মতো। এখন প্রশ্ন হলো, কাজের সময়টাকে আমরা কিভাবে সাজাবো? লেভিটিন এখানে টাইম ব্লকিং বা সময়ের ব্লক তৈরির পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, আমাদের কাজগুলোকে ছোট ছোট টুকরোয় ভাগ করা উচিত নয়, বরং বড় বড় ব্লকে ভাগ করা উচিত। ধরুন, আপনি ইমেল চেক করবেন। সারাদিন টুংটাং নোটিফিকেশন চেক না করে দিনে মাত্র 2 বা 3 বার ইমেলের জন্য 30 মিনিটের ব্লক রাখুন। ওই সময়ে আপনি পৃথিবীর আর কোনো কাজ করবেন না। এটাকে বলা হয় ব্যাচ প্রসেসিং। যখন আপনি একই ধরনের কাজ একসাথে করেন, তখন মস্তিষ্কের সুইচিং কস্ট কমে যায় এবং আপনি অনেক দ্রুত কাজ শেষ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল ইট দ্য ফ্রগ, মার্ক টুয়েনের উক্তি থেকে অনুপ্রাণিত। দিনের শুরুতে যখন আপনার মস্তিষ্কের গ্লুকোজ লেভেল সবচেয়ে বেশি থাকে, তখন দিনের সবচেয়ে কঠিন বা বিরক্তিকর কাজটি করে ফেলুন। আমরা সাধারণত উল্টোটা করি। আমরা সহজ কাজ দিয়ে দিন শুরু করি আর কঠিন কাজটা দুপুরের জন্য রেখে দিই, যখন আমাদের এনার্জি কমে যায়। ফলে সেই কঠিন কাজ আর করা হয় না এবং সেটা নিয়ে আমাদের টেনশন বাড়ে। সবশেষে লেভিটেন আমাদের মনে করিয়ে দিচ্ছেন, সময় বাঁচিয়ে আপনি কি করবেন? যদি সেই সময়টা আপনি আপনার প্রিয়জনদের সাথে না কাটান বা নিজের শখের কাজ না করেন, তাহলে সেই সময় বাঁচানোর কোনো মানে নেই। দি অর্গানাইজড মাইন্ড মানে রোবট হয়ে যাওয়া নয়, বরং যান্ত্রিক কাজগুলো দ্রুত শেষ করে জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার সময় বের করা। আমরা আমাদের মস্তিষ্ক, পরিবেশ, সমাজ এবং সময় সবকিছু অর্গানাইজ করার কৌশল জেনে নিলাম, কিন্তু এই সব কিছুর পরেও আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যখন আমাদের খুব কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়। যেমন কোন বাড়িটা কিনব, কোন চাকরিতে জয়েন করব বা কোন চিকিৎসা পদ্ধতি বেছে নেব। এই বড় সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমাদের মস্তিষ্ক প্রায়ই আমাদের ধোঁকা দেয়। আমরা আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিই। পরের এবং শেষ অংশে আমরা জানব কিভাবে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া যায়। আমরা শিখব ডিসিশন মেকিংয়ের বৈজ্ঞানিক পদ্ধতি, যা ডাক্তার এবং মিলিটারি জেনারেলরা ব্যবহার করেন। চলুন জীবনের কঠিন সিদ্ধান্তগুলো সহজ করার উপায় জেনে নিই। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের সামনে কোনো স্পষ্ট রাস্তা থাকে না। ধরুন, ডাক্তার বললেন আপনার একটি জটিল সার্জারি করতে হবে, কিন্তু এতে ঝুঁকি আছে। অথবা আপনি নিশ্চিত নন যে আপনার বর্তমান চাকরিটি ছেড়ে নতুন ব্যবসায় নামবেন কিনা। এই সময় আমাদের মস্তিষ্ক আবেগের বন্যায় ভেসে যায়। আমরা ভয় পাই, আর ভয় পেলে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যুক্তিবাদী মন কাজ করা বন্ধ করে দেয়। ড্যানিয়েল লেভিটিন এই বইতে সিদ্ধান্ত নেওয়ার একটি বৈজ্ঞানিক ফ্রেমওয়ার্ক দিয়েছেন, যা তিনি শিখেছেন ডাক্তার, মিলিটারি জেনারেল এবং স্ট্যাটিস্টিশিয়ানদের কাছ থেকে। প্রথমেই তিনি আমাদের পরিচয় করিয়ে দেন একটি মেডিকেল টার্মের সাথে, নাম্বার নিডেড টু ট্রিট বা এনএনটি। এটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি গেম চেঞ্জার। ধরুন, আপনি টিভিতে দেখলেন একটি ওষুধের বিজ্ঞাপন বলছে এই ওষুধটি হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% কমায়। শুনে মনে হচ্ছে জাদুকরী ওষুধ, তাই না? কিন্তু লেভিটিন বলছেন বিজ্ঞাপনে পুরো সত্যটা বলা হয় না। আপনাকে পরিসংখ্যানের গভীরে যেতে হবে। পরিসংখ্যানের ভাষায়, যদি 100 জন মানুষ ওষুধটি খায় এবং তাদের মধ্যে একজনের হার্ট অ্যাটাক প্রতিরোধ হয়, তবে বাকি 99 জন কিন্তু ওষুধটি খেয়ে কোনো লাভ পেল না, উল্টো সাইড এফেক্ট ভোগ করল। এখানে এনএনটি হল 100, অর্থাৎ একজনকে বাঁচাতে 100 জনকে ট্রিটমেন্ট দিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আবেগের বশবর্তী না হয়ে এই বেস রেট বা মূল পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। ডাক্তার যখন বলেন সার্জারি সফল হওয়ার সম্ভাবনা 90%, তখন আমাদের মস্তিষ্ক ভাবে আমি নিশ্চিত বেঁচে যাব। কিন্তু 10% ব্যর্থতার মানে হল প্রতি 10 জনে একজন মারা যেতে পারে।
লেভিটিন পরামর্শ দিচ্ছেন যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে 4-fold টেবিল বা 4 খোপের ছক ব্যবহার করুন। এটি একটি কাগজের ওপর আঁকুন এবং 4টি প্রশ্ন লিখুন। 1. যদি আমি সিদ্ধান্তটি নিই এবং সফল হই তবে কি লাভ? 2. যদি আমি সিদ্ধান্তটি নিই এবং ব্যর্থ হই তবে কি ক্ষতি? 3. যদি আমি সিদ্ধান্তটি না নিই তবে কি লাভ? বর্তমান অবস্থার সুবিধা। 4. যদি আমি সিদ্ধান্তটি না নিই তবে কি ক্ষতি? ভবিষ্যতের ঝুঁকি। বেশিরভাগ সময় আমরা শুধু 1 নম্বর পয়েন্টটি ভাবি, লাভ কি হবে, কিন্তু 4 নম্বর পয়েন্টটি অর্থাৎ কোনো সিদ্ধান্ত না নেওয়াটাও যে একটা ঝুঁকি হতে পারে সেটা আমরা ভুলে যাই। যখন আপনি সব অপশান কাগজে লিখে ফেলবেন তখন আপনার মস্তিষ্ক আবেগ সরিয়ে লজিক দিয়ে চিন্তা করতে শুরু করবে। একে বলা হয় এক্সটার্নালাইজিং দ্য ডিসিশন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরেকটি বড় বাধা হলো সাঙ্ক কস্ট ফ্যালেসি। ধরুন আপনি একটি সিনেমার টিকিট কেটেছেন 500 টাকা দিয়ে। সিনেমার হলে ঢোকার 15 মিনিট পর বুঝলেন সিনেমাটি জঘন্য, কিন্তু আপনি ভাবছেন টাকা তো খরচ করেই ফেলেছি, এখন পুরোটা না দেখলে টাকা লস, তাই আপনি বাকি 2 ঘন্টা কষ্ট করে সিনেমাটি দেখলেন। লেভিটিন বলছেন এটা ভুল, টাকাটা আপনি আগেই খরচ করেছেন, ওটা আর ফেরত আসবে না, সাঙ্ক কস্ট। এখন বাজে সিনেমা দেখে আপনি আপনার মূল্যবান সময়েরও নষ্ট করছেন। বুদ্ধিমানের কাজ হলো উঠে চলে আসা। জীবনের ক্ষেত্রেও তাই। কোনো সম্পর্ক বা চাকরিতে আপনি 5 বছর সময় দিয়েছেন মানে এই নয় যে সেখানে আপনাকে সারা জীবন থাকতে হবে, যদি তা আপনাকে অসুখী করে। অতীতকে পরিবর্তন করা যায় না, তাই সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র ভবিষ্যতের কথা চিন্তা করে। সবশেষে লেভিটিন একটি অসাধারণ কৌশলের কথা বলেছেন, দ্য প্রি-মর্টেম। পোস্টমর্টেম করা হয় মৃত্যুর পর, আর প্রি-মর্টেম করা হয় কোনো কাজ শুরু করার আগে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কল্পনা করুন যে সিদ্ধান্তটি ব্যর্থ হয়েছে এবং নিজেকে প্রশ্ন করুন কেন ব্যর্থ হলো। হয়তো আপনি ভাবলেন আমি ব্যবসায় লস করেছি কারণ আমার মার্কেটিং ভালো ছিল না। যখন আপনি আগে থেকেই ব্যর্থতার কারণগুলো অনুমান করতে পারবেন তখন আপনি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। এটি আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, আমরা এতক্ষণ ড্যানিয়েল লেভিটিনের বই দি অর্গানাইজড মাইন্ডের গভীরে ভ্রমণ করলাম। আসুন এক নজরে পুরো জার্নিটা রিক্যাপ করি। 1. আমরা জেনেছি আমাদের মস্তিষ্কের প্রসেসিং ক্ষমতা সীমিত, মাত্র 120 বিট, তাই সব কিছু মনে রাখার চেষ্টা না করে লিখে রাখা বা এক্সটার্নালাইজ করা উচিত। 2. আমরা জেনেছি মাল্টিটাস্কিং একটি মিথ্যা ধারণা, ফোকাস ধরে রাখতে হলে এক সময়ে একটি কাজই করতে হবে। 3. আমাদের ঘরবাড়ি এবং কাজের জায়গায় প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট স্থান বা ডেজিগনেটেড স্পট থাকতে হবে। 4. আমাদের সামাজিক গণ্ডি বা ডানবার নাম্বার 150 জনের সীমাবদ্ধতা মেনে নিয়ে সম্পর্কের গভীরতা বাড়াতে হবে। 5. সময়ের সঠিক ব্যবহারের জন্য নিজের বায়োলজিক্যাল ক্লক মেনে কাজ করতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। এবং সবশেষে আবেগ দিয়ে নয় বরং যুক্তি এবং পরিসংখ্যান দিয়ে জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নিতে হবে। এই বইটির মূল মন্ত্র হল শৃঙ্খলা বা অর্গানাইজেশন মানে নিছক ঘর গুছিয়ে রাখা নয়, এর মানে হল আপনার মস্তিষ্কের ওপর থেকে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে ফেলা, যাতে আপনি সেই এনার্জিটা ব্যবহার করতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য, আপনার স্বপ্নের প্রজেক্টের জন্য এবং নিজের মানসিক প্রশান্তির জন্য। এখন আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, আজকের ভিডিওর এতগুলো টিপসের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে? ইন্ডেক্স কার্ডে লিখে রাখা, নাকি জাঙ্ক ড্রয়ার তৈরি করা, নাকি প্রি-মর্টেম পদ্ধতি? নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি প্রতিটি কমেন্ট পড়ব। যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনের জট খুলতে সামান্য হলেও সাহায্য করেছে তাহলে একটি লাইক দিন, আর আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে সব সময় বলে, দোস্ত আমি তো সব ভুলে যাই। বইয়ের পাতায় এমন আরও সব জীবন বদলে যাওয়া জ্ঞান নিয়ে আমি বুলবুল আবার আসব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ককে অর্গানাইজড রাখুন, জীবনকে সহজ করুন। ধন্যবাদ এবং শুভ বিদায়।